ফের একবার ভয়ঙ্কর আন্দোলনে কেঁপে উঠল পাকিস্তান। কালকে দিনভর পাকিস্তানের লাহোরে যে ঘটনার সাক্ষী আন্তর্জাতিক মহল থাকলো তা কিন্তু পাকিস্তানের ভাবমূর্তি যেটুকু বেঁচে ছিল সেটুকুকেও মাটিতে মিশিয়ে দিল। এমনকি পাকিস্তান যে আসলে কত বড় বিশ্বাসঘাতক তা কিন্তু কালকে এক্সপোজড করে দিল পাকিস্তানের লাহোরের এই আন্দোলন। উল্টে ডোনাল্ড ট্রাম্পের গুতোর সামনে পড়তে হবে এই পাকিস্তান সরকারকে, কারণ আন্দোলনকারীরা কালকে মার্কিন দূতাবাস ভাঙচুর করে, মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে আক্রমণ করে, আন্দোলন করে। এমনকি পাকিস্তান সরকার বিপাকে পড়ে মার্কিন দূতাবাসের বাইরে 144 ধারা ইম্পোজ করতে বাধ্য হয়। কিন্তু হঠাৎ করে কেন আমেরিকার বিপক্ষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো পাকিস্তান নাগরিকরা? কেন পাকিস্তান সরকারের বিপক্ষে তাদের এত ক্ষোভ? কেন পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রতি ন্যূনতম ভরসাটুকু তারা রাখতে পারছে না? আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলে দিই, কালকে ঘটনাটি ঘটেছে লাহোরে এবং এই পুরো ঘটনায় পুলিশ লাঠিচার্জ করে সেনাবাহিনী নামে, এবং এই পুরো ঘটনায় এখনো অবধি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন 15 থেকে 20 জন মানুষ। অফিসিয়াল নাম্বার এখনো আসেনি, পাকিস্তান গোটা বিশ্বকে জানতে দেয় না, আপনারা জানেন। বিভিন্ন জায়গায় রিপোর্টের উপর বেস করে বলা হচ্ছে প্রায় 12,000 লোকের জমায়েত হয়েছিল মার্কিন দূতাবাসের বাইরে। এমনকি পাকিস্তান সরকার এবং ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্ক যে আসলে পাকিস্তানের পিছনে ছুরি মারার জন্য যথেষ্ট তা কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ বুঝে গেছেন, এবং এর জন্য কিন্তু এই বিক্ষোভ তারা পাকিস্তানের লাহোরে মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে ঘটিয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি টুইটও করা হয়েছে। তারাও রীতিমতো শকড, চমকে গেছে যে কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আন্দোলন, কারাই আন্দোলন করছে, এর পিছনে মোটিভটা কি। দেখুন, পাকিস্তান সরকারের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সরকার বিরোধী আন্দোলন, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যরা নিহত হয়ে যাচ্ছেন, সেনাবাহিনীর ট্রেনিং যে কোয়ার্টার সেখানে বিস্ফোরণ হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর গাড়ি কখনো উড়ে যাচ্ছে। একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি আন্দোলন করছে, একদিকে তেহরিকি তালিবান আন্দোলন করছে, একদিকে সিন্ধের স্বাধীনতার জন্য আন্দোলন চলছে, একদিকে পিওকেতে মুজাফফরবাদ সম্পূর্ণ স্তব্ধ, বন্ধ হয়ে গেছে স্বাধীনতার আন্দোলনে। আর আজকে লাহোর, অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা সবকিছুর উপর থেকে আস্তে আস্তে কন্ট্রোলটা হারিয়ে ফেলছে পাকিস্তান সরকার, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। কালকে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে মেন যে দাবিটা ছিল সেখানে বলা হয়েছে যে পাকিস্তান সরকার আসলে বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কেন ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? কারণ ইসরায়েল এবং গাজার যে পিস ডিল হয়েছে, যে পিস ডিলের প্রধান উদ্যোক্তা ছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তান সরকার। এবং এই পাকিস্তান সরকার ইসলাম বিরোধী একটি সরকার, ইসলামের বিপক্ষে তারা গেছে, কারণ তারা শুধুমাত্র স্বার্থটা বুঝেছে, ধর্মকে প্রশ্রয় দেয়নি। এই অভূতপূর্ব একটা দাবিতে আন্দোলনে কেঁপে উঠল পাকিস্তান, এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। উল্টে তারা রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং পাকিস্তানের সব বড় বড় শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল, যেন এই খবর আন্তর্জাতিক পরিসরে না স্প্রেড আউট হয়। দেখুন, মুসলমান যে রাষ্ট্রগুলো আছে তাদের এবার বুঝতে হবে পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতাটাকে। আফগানিস্তান বুঝেছে, ভারত বহু আগে জানতো, ইরান বুঝে গেছে, শুধুমাত্র বাংলাদেশ বোঝে না যে এই পাকিস্তানের মতো গাদ্দার একটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে হতে পারে না। তারা শুধু সন্ত্রাসবাদ বোঝে, তারা ধর্ম বোঝে না, তারা মানবিকতা বোঝে না, তারা মানুষ বোঝে না, তারা দেশের উন্নয়ন উন্নতি বোঝে না। শুধুমাত্র নিজেদের স্বার্থ, চেয়ারের স্বার্থ এবং আসিম মুনির কিংবা শাহবাজ শরীফের চেয়ারের ক্ষমতাকে ধরে রাখার একটা চেষ্টা তারা করে। তা কিন্তু আজকে পাকিস্তানের নাগরিকরা বুঝে রাস্তায় নেমে গেছে, এবং তাদের মনে হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে তারা আসলে সব থেকে বড় গাদ্দারিটি করেছে পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে। পাশাপাশি কালকে অভূতপূর্ব কিছু কথা পাকিস্তানের এই আন্দোলনকারীরা বলেছে। তারা সকলের আগে প্রশ্ন তুলেছে, কিসের জন্য আসিম মুনির এবং শাহবাজ শরীফ দিনের পর দিন আমেরিকায় ছুটে যাচ্ছে? কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, ছবি ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল আসিম মুনির একটি ব্রিফকেস খুলে পাকিস্তানের সেনাপ্রধান হয়ে ডোনাল্ড ট্রাম্পকে সেলসম্যানের মতো কিছু রেয়ার আর্থ মিনারেলস দেখাচ্ছে। অর্থাৎ তারা বিক্রি করতে চাইছে। তারা আলটিমেটলি এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে আমেরিকার ইনভেস্টমেন্ট ছাড়া, আমেরিকার ইন্টারভেনশন ছাড়া এই মুহূর্তে দেশকে তারা বাঁচাতে পারবে না। এমনকি পাকিস্তানের পার্লামেন্টে তার পরের দিনই
এক ভূয়সী বিতর্ক সভা আয়োজিত হয়, যেখানে এই আসিফ মুনির এবং শাহবাজ শরীফকে সেলসম্যান বলে কটাক্ষ করে বিরোধী রাজনৈতিক দল। তারা বলে একটা দেশের সেনাপ্রধানের কাজ কি পাথর বিক্রি করা? একটা দেশের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর কাজ কি দিনের পর দিন খালি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করা? পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে কেন দেখা হয় না? পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক কেন তৈরি হয় না? কিসের জন্য পাকিস্তান হঠাৎ করে আমেরিকাকে পাকিস্তানে বারবার ডেকে আনছে? এই প্রশ্নে কালকে উত্তাল হয়ে গেল পাকিস্তান, এবং ডোনাল্ড ট্রাম্প আসলে যে পাকিস্তানকে দখল করতে চাইছেন সেই সম্ভাবনা কিন্তু যে তৈরি হয়ে গেছে তা পাকিস্তানের সাধারণ নাগরিক স্পষ্ট বুঝে গেছে। শুধুমাত্র রেয়ার আর্থ মিনারেলস নয়, এখানে পাকিস্তান সরাসরি আমেরিকাকে একটি পোর্ট অফার করে বসে আছে, গুয়ারদার পোর্ট, এবং এর পাশেই একটি পোর্ট আছে যেখানে পাকিস্তান আমেরিকাকে সরাসরি বলেছেন আপনারা আসুন, এই পার্টিকুলার পোর্টকে রিবিল্ড করুন, রিনোভেট করুন এবং নতুন করে ব্যবহার করুন। আর এতে পাকিস্তানের নাগরিক যথারীতি ক্ষুব্ধ। তারা পরিষ্কার বলছেন কিসের জন্য আমেরিকাকে এই পোর্ট তুলে দিচ্ছে পাকিস্তান সরকার। এবং আপনারা যদি দেখেন এই মুহূর্তে পাকিস্তানের যে দৈন্যদশা, পাকিস্তান হয়তো ভাবছে রেয়ার আর্থ মিনারেলস কিংবা এই পোর্ট ছলে বলে কৌশলে আমেরিকাকে যদি গচিয়ে দিতে তারা পারে তাহলে ম্যাসিভ কিছু ইনভেস্টমেন্ট আসতে পারে, না হলে দেশকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচানোর কোনো রাস্তা এই মুহূর্তে নেই। এবার আমেরিকা যথারীতি কি হবে, ইন্টারেস্ট শো করবে, কারণ এটা একটা মেঘনা চাইতে জলের মতো অফার। তারা আরবিয়ান সি এর উপর কন্ট্রোল নিতে পারবে অনেক বেশি যদি এখানে তারা বন্দরটা সেট আপ করতে পারে। এবং যদিও এই ড্রাফটে নাকি লেখা আছে, আমি দেখছিলাম, কোনো মিলিটারি বেস তারা তৈরি করতে পারবে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমেরিকা যখন পাকিস্তানে ঢুকবে মিলিটারি বেস হবে। মিলিটারি বেস অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এবং শুধুমাত্র ইকোনমিক করিডর হিসাবে এই বেস তারা ব্যবহার করবে। এটা হয়তো সব থেকে বড় বোকারাও বর্তমান সময়ে আর ভাববে না। পাশাপাশি এখানে এই পোর্ট, যেখানে যেই পোর্টের কথা এত আলোচনা হচ্ছে তা হলো চাবাহার পোর্টের অত্যন্ত কাছে, অর্থাৎ চাবাহার পোর্টকে তারা সার্ভিলেন্সের আওতায় নিতে পারবে, যা তারা অলরেডি আফগানিস্তানের বাগরাম এয়ারবেসকে কেন্দ্র করে চেয়েছে। অর্থাৎ চাবাহার পোর্টকে তুমি সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছো মানে এই পোর্ট ভারত ব্যবহার করবে, চীন ব্যবহার করবে, এবং সর্বোপরি ইরানকে তুমি কড়া ম্যান মার্কিং এ রাখতে পারবে। ফলে স্ট্র্যাটেজিটা স্পষ্ট। পাকিস্তান মেঘনা চাইতে জলের মতো একটা অফার দিয়েছে, আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে, উল্টে রেয়ার আর্থ মিনারেলস এর একটা গল্প দিয়েছে। ফলে সব মিলিয়ে পাকিস্তানের সাধারণ মানুষ বুঝে গেছে এই সরকার আসলে আমেরিকার দালাল। আমেরিকা যদি আমাদের দেশে না আসে তাহলে আমাদের সরকার আর বাঁচবে না। দেখুন এই মুহূর্তে পাকিস্তানের বর্তমান সিনারিওটা বোঝানোর চেষ্টা করছি। শেষ 5 বছরে যত বড় বড় কোম্পানি আছে, আমেরিকার কোম্পানি আছে, তা পাকিস্তান থেকে ছেড়ে চলে গেছে। 25 বছর পর মাইক্রোসফট ঝাঁপ বন্ধ করে দিয়েছে পাকিস্তানে আগের মাসে। পাশাপাশি যারা জিলেট তৈরি করে, জিলেট প্রস্তুত করে, সেই সংস্থা কোম্পানি বন্ধ করে দিয়েছে। সেল এনার্জি কোম্পানি, বিশ্বের অন্যতম সেরা একটি কোম্পানি, পাকিস্তান থেকে তাদের দপ্তর বন্ধ করে দিয়েছে। টোটাল এনার্জি 50% স্টেক বিক্রি করে অন্য দেশে চলে গেছে। ফাইজারের মতো ফার্মা কোম্পানি, তারা অলরেডি পাকিস্তানে তাদের অপারেশন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এবং এই ডেভেলপমেন্টগুলো সব হয়েছে শেষ 6 মাস থেকে 1 বছরের মধ্যে। অর্থাৎ পাকিস্তান সরকার বুঝে গেছে কোনো কোম্পানি এই মুহূর্তে পাকিস্তানে থাকতে চাইছে না, আর ভবিষ্যতে আসার সম্ভাবনা নেই। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এই পাকিস্তান এই কোম্পানিগুলোকে ফিরিয়ে আনতে বলেনি, আর পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প কোম্পানি সেট আপে সাহায্য করবেন এই প্রবণতাও দেখা যাচ্ছে না। কারণ এই কোম্পানি যদি ফের পাকিস্তানে ডোনাল্ড ট্রাম্প পাঠাতে চান তাহলে বিপুল পরিমাণ টাকা এই কোম্পানিগুলোকে ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় না এই পুরো বিষয়ে ঢুকবেন। কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে এই যে বন্ধ হয়ে যাওয়ার প্রবণতার মধ্যে আরো একটা জিনিস কিন্তু লুকিয়ে আছে। দেখুন জিলেটের মতো কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার দেশের যে লোয়ার মিডিল ক্লাস ক্যাপাবিলিটি, পারচেসিং যে ক্ষমতা, তা কিন্তু কমে গেছে। জিলেট সাধারণ মানুষের প্রয়োজনীয় একটা সামগ্রী। আজকে আফ্রিকার সমস্ত দেশে এই সকল জিলেট কেনার মতো সামর্থ্য ওদের তবু আছে, কিন্তু পাকিস্তানের বর্তমান এতটাই খারাপ অবস্থা যে দেশে ওয়েলথ নেই এবং আপার মিডিল ক্লাসের যে ক্ষমতাটুকু নেই, তা কিন্তু এই ডাটা পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে। পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের একটি স্ট্যাটিস্টিক কালকে সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে পাকিস্তানকে অবিলম্বে ডোমেস্টিক রেভিনিউ বাড়াতে হবে, না হলে দেশ দারিদ্রতার দিকে এগিয়ে যাবে। এবং ভারতের সঙ্গে পাকিস্তানকে তুলনা করে বলা হয়েছে যে ভারতের দারিদ্রতা 27% থেকে কমে 5%-এর আশেপাশে নামছে, অর্থাৎ জিডিপি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের দারিদ্রতার পরিমাণ কমছে। আপনাকে রাজনৈতিক দলগুলোকে চান বা না চান ধন্যবাদ দিতেই হবে। এতে লক্ষ্মীর ভান্ডার চালু করে দিয়েছে, বিভিন্ন স্কিম চালু করে দিয়েছে, ফলে পয়সা হাতে দিয়ে দিয়েছে। ফলে এতে লং টার্ম বেনিফিট কি হবে আমি জানি না, কিন্তু আজকে স্ট্যাটিস্টিক যদি দেখেন দেখবেন ভারতের দারিদ্রতা কমে গেছে, কারণ মানুষের হাতে নাকি ক্যাশ ফ্লো বেড়েছে।
সমালোচনা হিসাবে নিন বা আত্মসমালোচনা হিসাবে ভাবুন। আজকে ভারতের রাজনৈতিক দলগুলো চাক বা না চাক বিভিন্ন ক্ষেত্রে সমাজের এই যে অর্থায়ন এবং এই যে দারিদ্রতা, অর্থনীতি, এই পুরো বিষয়টারও কিন্তু লং টার্ম কিছু না কিছু একটা ইম্প্যাক্টফুল ড্যামেজ করে যাচ্ছে, তা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের এই ডাটা ঘুরিয়ে কিন্তু এটা মানে এস্টাবলিশ করে। যাই হোক, যদি পাকিস্তানের কথা ভাবি, তাহলে পাকিস্তানকে বাঁচার জন্য এই মুহূর্তে প্রয়োজন অর্থ, টাকা। যে টাকা তারা আমেরিকার থেকে পাবে ভাবছে, এবং যদি আমেরিকা এই ধরনের কর্মকাণ্ড পাকিস্তানে করে, তাহলে পাকিস্তান অচিরেই আমেরিকার একটা সভ্যতার, ওই বলে না যে কলোনিয়াল সোসাইটিতে পরিণত হবে, ঠিক সেরকমই একটা উপনিবেশে পরিণত হওয়া কার্যত সময়ের অপেক্ষা। যাই হোক, আপনারা কিভাবে পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটিকে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। নমস্কার, ভালো থাকবেন।